আমরা আমাদের বাকি জীবন এই পথে মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করিতেছি। আমার সম্মানিতা বোনেরা, আমি জানি না এর মধ্যে কয়জন ডাক্তার, কয়জন ডাক্তার নন, এখানে ডাক্তার কয়জন আছেন কয়জন নেই। তো আমার কাছে মনে হয় যে আজকে অফিস ডে হওয়ার কারণে আমরা আমাদের ডাক্তার সাহেবানদেরকে এখানে কষ্ট দেওয়ার সুযোগ পেলাম না। তো এ তো কেবল শুরু, এরকম অনুষ্ঠান ইনশাল্লাহ আরও হবে এবং ইবনে সিনা নোয়াখালী পক্ষ থেকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাবো ইনশাআল্লাহ। এখন আপনারা কেউ কেউ বলেছেন যে আমি এই ইবনে সিনা হসপিটালকে এখানে নিয়ে আসছি, একদম কথা ঠিক না। উদ্বোধনী বক্তব্য যিনি রেখেছেন বলা হয়েছে প্রফেসর। আরে ভাই, প্রফেসর তো আমিও, মাত্র 2.5 বছর স্কুল কলেজে মাস্টারি করেছি, প্রফেসর। কিন্তু ডক্টর সদরুল ইসলাম বুয়েটের প্রফেসর ছিলেন। তিনি ওআইসির প্রতিষ্ঠিত যে বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তার প্রফেসর ছিলেন, বিলাত থেকে পাশ করে আসছেন। তো তিনিও প্রফেসর, আমিও প্রফেসর, বানান এক, ব্যবধান অনেক। আমি ডক্টর সদরুলকে আমার ছোট ভাই, আমি তাকে এবং আমার একটু বড় ভাই এই 1 ইঞ্চি জনাব কাজী হারুন রশিদ, এবং আপনারা ভয় পাবেন না, এখানে আমার এক ব্রিগেডিয়ার আছে, মানে ব্রিগেডিয়ার, আরেকজন ব্রিগেডিয়ার আছে, আরও মেজরও আছে। এরা কোনো গোলমাল করবে না। কিন্তু ইবনে সিনা ফার্মার আমার স্নেহের ছেলেরা যারা ডাক্তার সাহেবানদের দোরগোড়ায় পৌঁছায় এবং আপনারা মেহরবানি করে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ দিচ্ছি। ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে ঢাকাতে ইবনে সিনা হসপিটাল হয়েছে অনেকদিন আগে। মাঝখান দিয়ে আমার ভাইয়েরা যারা তখনও প্রতিষ্ঠান চালিয়ে গিয়েছেন, এখনও চালাচ্ছেন, তারা ঢাকার বাইরে অনেক জায়গায় হাসপাতাল করেছেন, আরও 8টা জায়গায় হাসপাতাল করার জন্য আর বিভিন্ন প্রজেক্টের জন্য জায়গা জমি কিনে নিয়েছে। এই জায়গা কিন্তু রেজিস্ট্রি হয়েছে তাদের কোনো একজনের নামে, বোর্ডের সিদ্ধান্ত ক্রমে। মালিক তারাও না, তাদের সন্তানরাও না, তাদের নাতি পোতাও না, কেউ না। মালিক কারা? ইবনে সিনার মালিক কারা? রিপিট, ইবনে সিনার মালিক কারা? উড ইউ মাইন্ড টু রেইজ ইউর হ্যান্ড? হাতটাকে উঠাবেন, সমস্ত হাত। ইবনে সিনার মালিক কারা? আপনারা। আর ইবনে সিনাকে রক্ষা করার মালিক কে? আর ইবনে সিনাকে এ পর্যন্ত আসার ব্যাপারে যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছে আমাদের দেশের স্বনামধন্য ডাক্তার। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমার এক বোন ওখানে দাঁড়িয়ে আছে, ভলান্টিয়ার্স,
help my sister to sit. ইবনে সিনা যখন শুরু হয়, আমার ভাই ডক্টর সদরুল ইসলাম সাহেব বলেছেন, সৌদি আরবের প্রথম অ্যাম্বাসেডর শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব তিনি ছিলেন কুমিল্লার অ্যাডভোকেট মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী তিনি ছিলেন। এরপরে কমোডোর আতাউর রহমান ছিলেন, যিনি বাঙালিদের মধ্যে প্রথম বাংলাদেশ পাকিস্তান নেভির সবচেয়ে বড় অফিসার ছিলেন। এই প্রতিষ্ঠানের সাথে নোয়াখালীর আরেক কৃতি সন্তান ছিলেন, এখনও আছেন, জনাব ডাক্তার শামসুদ্দিন আহমেদ। তিনি ডাবল ডক্টরেট, তিনি ডক্টর সদরুল সাহেবের শিক্ষক। এরপর আছেন জনাব শাহ আব্দুল হান্নান। আব্দুল হান্নান সাহেবের নাম শুনেন নাই এমন আছেন নাকি কেউ? কেন? তিনি বোর্ড অফ রেভিনিউর চেয়ারম্যান ছিলেন, কালেক্টর কাস্টম হিসেবে চাকরি শুরু করেছেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। কিন্তু আমি নিজে জাতীয় পত্রিকায় দেখেছি শাহ আব্দুল হান্নান হচ্ছেন কর্মকর্তা, কর্মচারী এবং দেশবাসীর জন্য একটি মডেল, সততার, যোগ্যতার। তিনি ইবনে সিনার সাথে ছিলেন। আর আমরা দুইজন, জোয়ান বললে ভুল হবে, বাচ্চা মানুষ ছিলাম, আমি আর আমার ছোট ভাই, যার নাম মোহতারাম খন্দকার সাহেব নিলেন। এখন খন্দকার সাহেব যেখানে বক্তৃতা করে গেলেন তাকে বললো জামাতের আমির, সন্দেহ নাই তিনি জামাতের আমির। কিন্তু তিনি যে ব্যাঙ্গঞ্জ হাই স্কুলের অত্যন্ত নাম করা বিএসসি টিচার ছিলেন, এটা আপনারা জানেন তো। জিন্দিগির দীর্ঘ বছর তিনি শিক্ষকতা করেছেন, আর এখন আসছেন আমাদের চিকিৎসা করার জন্য। মানে ইবনে সিনার লোকদের না, তা তো করবেন, আমাদের এই মাটির মানুষদের। আমি তাকে শুকরিয়া জানাই। আমাদের বন্ধু স্বাস্থ্য বিভাগের, তিনি রাজনীতি করলে ভালোই করতেন, দাবি পেশ করতে একেবারে পাক্কা। আর আমার ছোট ভাই সৌরভ, সে ভদ্র মানুষ, আপনি অভদ্র নন, তো তিনিও কথা বলেছেন। আমার ধারণা ছিল যে আমি আরো কিছু ডাক্তারদের কথা শুনব। ইবনে সিনা হসপিটাল শুরু হওয়ার পর থেকে আমরা গড়ে হিসাব করে দেখেছি 25 থেকে 35% রোগী নোয়াখালী থাকতই। আর ওষুধ বিক্রির দিক থেকে নোয়াখালী যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কাদের প্রতি? প্রেসক্রাইবার ডাক্তার সাহেবদের প্রতি। আজকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর আমরা এটা দোয়া করার জন্য কোনো মসজিদে, কোনো খানকায় মিলাদ পড়াই না, খালি রোগদের অসুখ হোক আর ইবনে সিনা চিকিৎসা করুক না। আমরা দোয়া করি, আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষকে সুস্থ রাখো। যদি কেউ অসুস্থ হয় তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দাও। সেদিন আমি বাড়িতে আসার পরেই শুনলাম যে ইলিয়াস মেম্বার নামে এক লোক আইসিইউতে আসে, তার ছেলে আসলো, আরো 2-3 জন আসলো।
তো আইসিইউতে রাখতে পারলো না, আর্থিক অবস্থা খারাপ, শর্ট মেম্বার ছিলেন। আমি নাম শুনেছি কিন্তু আমার আর কিছু মনে নাই, আমি দেখেছি বলে মনে হয় না। আমি আমার ভাই ডক্টর সজরুলকে বললাম এটা কী করা যাবে, 3-4 লাখ টাকা না দিলে তিনি হাসপাতাল থেকে আরও জায়গায় যেতে পারবেন না চিকিৎসার জন্য। সজরুল সাহেব হঠাৎ করে বলে ফেললেন, থাক না আমাদের এখানে। আমি বললাম না, এখানে থাকলে ওনার চিকিৎসা হবে না, তাছাড়া বিল অনেক আসবে। তো আসুক। আই রিপিট, তিনি বললেন থাক না এখানে, বিল মেলা আসবে। তিনি বললেন আসুক। আচ্ছা, এটা কোনো ব্যবসায়ী হাসপাতাল বলবে? কোন হাসপাতাল বলবে? জনগণের জন্য যে হাসপাতালের সৃষ্টি, সেই ইবনে সিনা এই কথা বলবে। আপনারা কি চান যে ইবনে সিনা এটা বলুক? তাহলে আপনারা কি করবেন? খালি রোগ হবে আর ইবনে সিনাতে হাজির হবেন, এটা না। শেষ রাতে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আমরা যেন কারো উপর জুলুম না করি, কারো প্রতি অবিচার না করি, এবং আমরা যেন আমাদের ক্লিনার থেকে শুরু করে ডাক্তার সবাইকে মহব্বত করতে পারি। আর আপনারা যারা ইবনে সিনার ওষুধ প্রেসক্রাইব করেন, ইবনে সিনাতে রেফার করেন, তাদের শুকরিয়া আদায় করেন। এরপর আপনার 2-4টা কথা বলি। আপনারা খুব বিরক্ত হচ্ছেন, আমি আগেই বলছি, কিন্তু আমার সাথে ব্রিগেডিয়ার আছে, মেজর আছে। হ্যাঁ, সাবধান। মারলে বড় তো পিঠে 2-4টা মারবেন, এই বেশি কি করবেন? আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নই। আমি আবার বলছি, কোনো রাজনীতির সাথে জড়িত নই। আমি ব্যক্তিগতভাবে জড়িত থাকতে পারি, ইবনে সিনার প্রতিষ্ঠান নয়। এটা সকল দলের, সকল মতের, সকল ধর্মের, পুরুষের, মহিলা, বাচ্চা, বুড়ো, চরের লোকের, শহরের লোকের, ঢাকার লোকের, ওই পঞ্চগড়ের লোকের, সকলের জন্য। এখন পঞ্চগড়ের কথা যে বললাম, আমি বলতাম, আমার ভাইদের মনে আছে যে ইবনে সিনা আজ থেকে অনেক বছর আগেই এই পরিচিতি লাভ করেছিল যে বাংলাদেশের বর্ডারে ঢুকে যদি কেউ বলে, বর্ডারে জাস্ট এন্টার এন্ড দেন আস, যে ভাই আমি ঢাকাতে ইবনে সিনায় যাবো, কীভাবে যাব? আমি বিশ্বাস করি অন্তত 60-70 লোক বলে দেবে আপনি এইভাবে যান। এই পরিচিতি দিয়েছে কে? আমাদের একটা ঘোষণা ছিল, রাস্তায় কেউ যদি বেহুশ হয়ে পড়ে থাকে, একজন লোক উঠায় তাকে ইবনে সিনা নিয়ে দিল। আমরা যে সমস্ত ডাক্তারদেরকে রিক্রুট করেছি, ব্রিগেডিয়ার ইউ রিমেম্বার, যে আচ্ছা রুগী বেহুশ, কিন্তু ডাক্তারদের তো বয়সটা জানা লাগে, রুগীর বয়স কত সে অনুযায়ী চিকিৎসা। তো বয়স ঠিক করবেন কেমনে? রুগী তো বেহুশ। তো জবাব দিত তারা, আর যারা ইন্টারভিউ নিত ডাক্তার তারা বুঝতো। আমি তো বেকুব, শুনতাম। এখানে আমার কথা হচ্ছে, ঘোষণা হচ্ছে এই, আল্লাহর রহমতে এই লোকেরও চিকিৎসা হবে, আর পয়সা দেওয়া ছাড়াই তিনি যেতে পারবেন। ডক্টর ইদ্রিসের জন্য দোয়া করবেন। আপনারা শুনেছেন ডাক্তার ইদ্রিস আলী, অনেক বড় ডাক্তার, অনেক বড় ডাক্তার। আমাকে বলতে যে ভাইজান আপনি একটু আসেন, আপনাকে একটা খেলা দেখাবো।
কি খেলা দেখাবি তুই, তো আসেন। কয় যে এই লোকটা 22 বছর বিছানায় শুয়েছিল, নড়াচড়া করতে পারেনি, তারপর এরপরে খেলা দেখেন। ওনাকে বললেন ভাইজান উঠেন, ওই লোক আমার সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেল। এই হলো খেলা, আল্লাহর মেহেরবানি। এরকম ডাক্তাররা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছ থেকেও আমরা এরকম ডাক্তার আছে, এই ট্যালেন্টেড লোক আছেন, আপনারা ওই আল্লাহর আমাদের এরকম খেদমত দেন এবং আরো দিবেন। আমরা বয়সে আমার চেয়ে বড় লোকেরই থাকতে পারে, তো কিন্তু বুদ্ধিতে আমার চেয়ে বড় অনেক আছে, জ্ঞানের দিক থেকে অনেক বিশাল আছে। কিন্তু বয়সের কথাটা বললাম, বট গাছেরও তো একটা বয়স আছে। হ্যাঁ, বট গাছ দিয়ে তো চন্দন গাছের উপকারটা পাওয়া যায় না। তো মনে করেন আমি একটা ছোটখাটো বট গাছ আছে। আপনারা ছোট বয়সে গ্রামের ডাক্তার হিসেবে কাদেরকে দেখেছেন? গ্রাম্য পল্লী চিকিৎসক কেমন ব্যাগেরটা হাতে নিয়ে হাঁটে, যা এই বাড়ি এই বাড়ি এই বাড়ি, এক রুগীকে একবার দেখলে হয় 3 বার দেখতো। আল্লাহর রহমত। আপনারা বাংলাদেশের সরকার সম্পর্কে এটা বলছেন, ওটা বলছেন, এই সরকার সম্পর্কে এটা ওটা বলছেন। আমরা কোনো সরকারকে কিছু বলতে চাই না, আমরা তবলিগের লোক। কেমন? প্রত্যেক সরকার অনেক ভুল করেছে, অনেক ভালো কাজ করেছে। আপনার কি কি নাম দেন? আরে ভাই, ঘরের ভিতরে আপনার বাচ্চা যেটা বয়স 3 বছর, সেও তো সন্ত্রাস, খাবে না। আকবরের দরবারে বীরবল দেরিতে এসছে। আকবর বললো, বীরবল তুমি দেরিতে আসলে কেন? বাচ্চা খুব গোলমাল করতেছে। কি গোলমাল করতেছে? খেতে দিলাম, প্রথম বললো গরম ভাত খাবে, দিলাম গরম ভাত, না ঠান্ডা ভাত খাবে, দিলাম ঠান্ডা ভাত পানি দিয়ে, না পানি সব বাইর করে দাও, আবার গরম করে শুকিয়ে দাও। এই করতে করতে তো আমরা এই আমাদের হসপিটালে সকল দলের লোক চিকিৎসার জন্য এসেছে, এসে থাকে। সকল ধর্মের লোক আসে, এসে থাকে। এক ভদ্র মহিলা ফরিদপুরের, কয়েক বছর আগে হঠাৎ করে তিনি ইবনে সিনা ফার্মার হেড অফিসে আসলেন। আমি এমডি, তো আর ওনাকে আসতে দিলাম। উনি বললেন যে আমি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, কিন্তু আমি হিন্দু। আপনার মানুষ তো, জি তাহলে বসেন। তিনি বললেন তার হাজব্যান্ডের চিকিৎসার জন্য জায়গা, সম্পত্তি, ঘর সব বিক্রি করেছে। রোগী ইবনে সিনা, চিকিৎসা হয়েছে, আরো লাগবে, কিন্তু টাকা নাই। এখন একটু রিলিজ করাই, কয়েকদিনের জন্য বাড়ি থেকে ঘুরিয়ে আনতে চান। বলতে আপনি একটু বলে দেন। এই খবর আপনাকে কে দিল যে আমি বললে এটা হয়ে যাবে? না, লোকেরা বলে। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি যান, অমুকের সাথে দেখা করেন। 16,60,000 টাকা বাকি। ওখানটায় দেখে যে তার কাগজপত্র সব রেডি এবং সব মাপ। আমাদের কাছে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, উপজাতি নাই, বাঙালি নাই, জাতীয়তাবাদী নাই। এরপরে এই রাজনীতি, ওই রাজনীতি, বাম রাজনীতি, ডান রাজনীতি, আকাশের রাজনীতি, জমিনের রাজনীতি কিচ্ছু নেই।
আমাদের কাছে মানুষ, এবং এই মানুষ কেন? আল্লাহর হুকুম। মানুষ কেন? আল্লাহর হুকুম। হিন্দুকে বাতাস দেখে, মুসলমান দেখে, খ্রিস্টান। তো আল্লাহ যদি এই ব্যাপারে ভেদাভেদ না করেন, তা আল্লাহর বান্দা হিসেবে আমরা এই ব্যাপারে করবো কেন? হ্যাঁ, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি তাকে জবরদস্ত আমার ধর্মে আনার চেষ্টা করবো না, কিন্তু অবশ্যই অবশ্যই একজন মুসলমানের মতো ব্যবহার তার সাথে করব। ঠিক আছে? তো এখন আসেন কথা শেষ করি। আমি আবারও আমার ভাই কাজী